এখন কথা হচ্ছে যে এই মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি। তো এখন এর মধ্যে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পর্যায়ে দেখা যাচ্ছে যে গাজীপুরে কিন্তু অনেক স্টুডেন্টই চলে আসছে। এর মধ্যেও তোমরা অনেকেই বাসায় আছো। তো কি হচ্ছে ঘটনাটা, যারা গাজীপুর চলে আসছে তারা কিন্তু তোমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, তোমরা পিছায় পড়তেছো টেস্ট থেকে। এখন তোমরা যত দ্রুত পারো তোমাদের বাসাতে ম্যানেজ করে গাজীপুরে চলে আসো, তাহলে কি হবে, তোমাদের পড়ার স্পিডটা বাড়বে। আর পড়াশোনা ছাড়া তো আর কোনো গতি নাই, পড়তেই হবে। সো তোমরা বাড়িতে বসে না থেকে তোমরা গাজীপুর চলে আসো, এটাই বেটার হবে। তাই গতদিন আমরা পড়ছিলাম কি, পর্যায় সারণী পড়ছিলাম। তো পর্যায় সারণীতে পড়ছিলাম যে পর্যায় ভিত্তিক ধর্ম আর গ্রুপ ভিত্তিক ধর্ম পড়ছিলাম। তার মধ্যে থেকে পর্যায় ভিত্তিক ধর্মের মধ্যে আমরা কি পড়ছিলাম, যে পরমাণুর আকার, যেটা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে কি বাড়ে, আবার একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার কমে না বাড়ে। আরও পড়ছিলাম কি, আয়নীকরণ শক্তির মান, যেটা কি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে সেটা কমে না বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে না বাড়ে, এগুলো পড়ছিলাম। আজকে আমরা সেম আরেকটা পর্যায় ভিত্তিক ধর্ম পড়ব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ যে একই পর্যায়ের যদি আমি বাম থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমবে না বাড়বে। আবার হচ্ছে একই গ্রুপের যদি আমি উপর থেকে নিচের দিকে নামি তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমবে না বাড়বে, সেটা আমরা নির্ণয় করব। তো প্রথম কন্ডিশন হচ্ছে কি, আমাদের জানতে হবে কি তড়িৎ ঋণাত্মকতা কি সেটা আগে জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা যেটা বলতেছে কি, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে আসার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমি ধরি সাপোজ হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যেটা জানি যে ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে কত, 7টা। এই ক্লোরিনের শেষ কক্ষপথে কত, 7টা ইলেকট্রন আছে। এখন কি দুইটা মৌল চিন্তা করবে কি তাদের অষ্টক পূরণ করার জন্য, তখন কি করবে তারা এই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। কিছুক্ষণ পরে কি ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন ক্লোরিন এই দুইটা ইলেকট্রন কি করলো, শেয়ার করলো। তাহলে এখান থেকে কি হাইড্রোজেনের লাভ হয়েছে কি, সে দুইটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পাইলো, দুইটা ইলেকট্রন পাইলো। আর ক্লোরিন হচ্ছে কি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পাইলো। এখান থেকে দুইজনেরই লাভ, এটা বোঝাচ্ছে। তো এর কিছুক্ষণ পরে দেখা যাবে কি যে এই দুইটা ইলেকট্রন যে দুইজনে শেয়ার করছে, তো এদের তো মাঝামাঝি থাকার কথা, এই ইলেকট্রন দুইটা কি মাঝামাঝি থাকার কথা। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাবে কি ক্লোরিন এই শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে কি করছে, অনেক কাছে নিয়ে চলে আসছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই দুইটা ইলেকট্রন যে দুইজন শেয়ার করে নিছিল, এই ক্লোরিন সেই দুইটা ইলেকট্রনকে কি নিজের কাছের দিকে টেনে নিয়ে আসছে। এই ঘটনাটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতার ফলে ঘটে। যেমন আমরা যদি এখন বলি যে কেন হচ্ছে ক্লোরিন এই দুইটা ইলেকট্রনকে কাছে নিয়ে আসলো, কেন ক্লোরিন এই দুইটা ইলেকট্রনকে কাছে নিয়ে আসলো, এর একটা সুন্দর ব্যাখ্যা আছে। যে আমরা বলতে পারি, আচ্ছা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, একটা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1। ক্লোরিনের হচ্ছে প্রোটন সংখ্যা কত, 17। আর প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জ যুক্ত। তো এখান থেকে এই যে শেয়ারকৃত ইলেকট্রনটাকে কি নিজের দিকে নিয়ে আসার ব্যাপারে, ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে এর মাঝে হচ্ছে সেই নেগেটিভ চার্জ। তাহলে এখন কি করতেছে, এখন এটা নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে কি পজিটিভ চার্জ, এই পাশের 17টা পজিটিভ চার্জ। তাহলে এই একটা প্রোটন এই একটা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে তার থেকে কি এই 17টা প্রোটন
এই ইলেকট্রন কি অনেক বেশি বলে আকর্ষণ করবে না? যেহেতু এর পজিটিভ চার্জের মান বেশি, তাহলে কি একে অনেক বেশি পরিমাণ আকর্ষণ করবে। আর যদি অনেক বেশি পরিমাণে আকর্ষণ করে তখন কি নিজের কাছের দিকে নিয়ে আসবে। এটাই হচ্ছে ব্যাপার, যে এর কারণটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা, যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসার প্রবণতাটাই হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা যদি খেয়াল করি যে ক্লোরিন 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 বন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধনে যখন দুইটা ইলেকট্রন শেয়ার করবে তখন কি ঘটনাটা ঘটবে, যে ইলেকট্রনটা মাস পর্যায়ে থাকবে। কারণ হচ্ছে ক্লোরিনেও তড়িৎ ঋণাত্মকতার মান যেমন, আবার এই ক্লোরিনেরও কি সেম, এখানে 17টা পজিটিভ চার্জ আছে, এই পাশেও ঠিক 17টা পজিটিভ চার্জ আছে। তাহলে এই ইলেকট্রনকে যত বলে আকর্ষণ করবে এইটাও কি সেম পরিমাণ আকর্ষণ করবে। তাহলে দুইটা আকর্ষণ বলের মান যদি সমান হয় তাহলে কি দুইটা সমান দূরত্বে থাকবে। এ হচ্ছে ব্যাপার। তো এখন আমরা দেখব যে পর্যায়ভিত্তিক ধর্মের সাথে তড়িৎ ঋণাত্মকতাটা কেমন ভাবে পরিবর্তন হয়। এ হচ্ছে আমার তৃতীয় পর্যায়, যেখানে সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, সালফারের কত শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, और ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। এখন কথা হচ্ছে যে প্রতিটা মৌলই তো কি চাই তার সর্বশেষ কক্ষপথে কি হবে 8টা ইলেকট্রন হোক, এটা সবাই চাই। তো এই ক্ষেত্রে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে একটা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে 2টা, সালফারের আছে হচ্ছে 6টা, আর ক্লোরিনের আছে হচ্ছে 7টা। তাহলে এই সোডিয়ামকে যদি অষ্টক পূরণ করতে হয় তাহলে এখানে কতটা ইলেকট্রনের প্রয়োজন, আরো 7টা ইলেকট্রনের প্রয়োজন। তার মানে বাহির থেকে কি আরো 7টা ইলেকট্রন এখানে নিয়ে আসতে হবে, তাহলে যেটা অনেক কঠিন ব্যাপার। অপরদিকে একে অষ্টক পূরণ করার জন্য কত আর একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে। তাহলে আর একটা ইলেকট্রন যদি কোথাও থেকে নিয়ে আসতে পারে সে কি অষ্টক পূরণ হয়ে যাবে। আবার আমি যদি সালফারের কথা চিন্তা করি, সালফারের শেষ কক্ষপথে আছে কত 6টা ইলেকট্রন, সে যদি 2টা ইলেকট্রন নিয়ে আসতে পারে তাহলে কি হবে সে অষ্টক পূরণ হয়ে যাবে তারও। ফসফরাসের ক্ষেত্রেও সেম, এর শেষ কক্ষপথে থাকে হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে এ যদি 3টা ইলেকট্রন কোথাও থেকে নিয়ে আসতে পারে তখন তার অষ্টক পূরণ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সব থেকে ইলেকট্রন নিয়ে আসার চাহিদাটা কার বেশি হবে, এই ক্লোরিনের। এর যেহেতু কম একটা লাগবে, তাহলে একটা নেওয়ার জন্য কি সর্বোচ্চ চেষ্টা করবে, এর লাগবে 2টা। তাহলে আমি বলতে পারি কি সালফারের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার প্রবণতাটা বেশি। আবার ফসফরাসের থেকে এর যেহেতু 3টা লাগবে, এর লাগবে 2টা, তাহলে এর প্রবণতাও কি হবে ফসফরাসের তুলনায় বেশি। এভাবে আমরা বলতে পারি কি যতই আমি বাম থেকে ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতাটার মান বাড়বে। অপর দিকে এখন আমি যদি চিন্তা করি একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যাই, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটুকু আছে। তো একই গ্রুপের যদি আমি উপর থেকে নিচের দিকে যাই তখন তড়িৎ ঋণাত্মকতার মানটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখব। তো এখন এর অর্থ হচ্ছে যে এরকম ব্যাপারটা, আমি যদি এখানে একটা ইলেকট্রন নিয়ে এসে ছেড়ে দেই, তাহলে সেই ইলেকট্রনটা সব থেকে বেশি কে টানবে। এরও শেষ কক্ষপথে কত 5টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন আছে, এরও 7টা আছে, এরও 7টা আছে, এরও 7টা ইলেকট্রন আছে। সবারই কি শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে সবাই চাইবে কি একটা ইলেকট্রন নিয়ে আসার জন্য। কিন্তু এখানে ইলেকট্রন আছে একটা, তাহলে সবাই তো আবার নিতেও পারবে না, যে কোনো একজন নিবে। তাহলে এই ইলেকট্রনটা কে নিবে, ফ্লোরিনও নিতে চাইবে, ক্লোরিনও নিতে চাইবে, ব্রোমিনও নিতে চাইবে, আবার আয়োডিনও নিতে চাইবে।
তাহলে এর মধ্যে থেকে যে কাছে টানতে পারবে, সব থেকে বেশি কাছে টানতে পারবে, তার কাছেই কি এই ইলেকট্রনটা হয়ে যাবে। তাহলে এখন এটার ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি যে কে কাছে টানবে তার জন্য ফ্লোরিন, এটা ফ্লোরিনের নিউক্লিয়াস, যার কক্ষপথ সংখ্যা কত, দুইটা, একটা কক্ষপথ একটা কক্ষপথ। তারপর হচ্ছে কি ক্লোরিন, এর হচ্ছে তিনটা কক্ষপথ, ব্রোমিন এর হচ্ছে চারটা কক্ষপথ। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে আমরা জানি যে ফ্লোরিনের হচ্ছে কক্ষপথ সংখ্যা হচ্ছে দুইটা, তার মানে এখানে একটা ইলেকট্রনকে সে নিয়ে আসবে। ক্লোরিনের হচ্ছে কত, তিনটা, ব্রোমিনের হচ্ছে চারটা। এখন কথা হচ্ছে যে এই যে ফ্লোরিনের নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন মানে পজিটিভ চার্জযুক্ত প্লাস। তাহলে এই ইলেকট্রনকে যেহেতু এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে কি নেগেটিভ চার্জ, তাহলে আমরা জানি কি পজিটিভ আর নেগেটিভের আকর্ষণ কি সব থেকে বেশি, মানে এরা যত কাছাকাছি থাকবে তত আকর্ষণটা কি হবে, বেশি হবে। তাহলে ক্লোরিনের আছে তিনটা শক্তি স্তর, ফ্লোরিনের আছে কত, দুইটা শক্তি স্তর। তাহলে এই দুইটা ইলেকট্রন, এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে কি ফ্লোরিনের আকর্ষণটা সব থেকে বেশি হবে। আবার ব্রোমিনের আছে হচ্ছে কত, চারটা শক্তি স্তর, মানে ক্লোরিনের থেকে ব্রোমিনের শক্তি স্তর সংখ্যা বেশি, তার মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের কি দূরত্ব বেশি। যদি দূরত্ব বেশি হয় তখন কি হয়, আকর্ষণ বলের মান কমে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফ্লোরিনের আকর্ষণের মানটা কি হবে, সব থেকে বেশি হবে। তারপরে কি হবে, প্রথমে ফ্লোরিন, তারপরে হবে কি ক্লোরিন, তারপরে হবে ব্রোমিন। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যতই মানে উপর থেকে যখনই নিচের দিকে যাচ্ছি তখনই তড়িৎ ঋণাত্মকতার মানটা আমার কমতেছে। যখনই আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি তখনই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। এখন হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতা আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী পোলিং 1932 সালে। 1932 সালে বিজ্ঞানী পোলিং এই তড়িৎ ঋণাত্মকতা আবিষ্কার করছিল এবং তার এই নাম অনুসারে একটা পোলিং স্কেলের মাধ্যমে বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করছিল, যেগুলো এখানে আমি লিখে রাখছি আগেই। যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1, বেরিলিয়ামের 1.5, বোরনের হচ্ছে 2, হাইড্রোজেনের 2.1, কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 4, অক্সিজেন হচ্ছে 3.5, ফ্লোরিনের হচ্ছে 4, ক্লোরিনের হচ্ছে 3, ব্রোমিনের হচ্ছে 2.8 আর হচ্ছে আয়োডিনের হচ্ছে 2.5। আচ্ছা, ক্লোরিনের মানটা হবে হচ্ছে 3.5। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটাও সব থেকে বেশি। তো এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে। এর মাধ্যমে আমরা দুইটা জিনিস নির্ণয় করতে পারি, একটা হচ্ছে কি পোলার যৌগ আর একটা হচ্ছে অপোলার যৌগ। পোলার যৌগ, তো পোলার যৌগ বলতেছে কি যদি দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 থেকে 1.7 এর মাঝে হয় তখন সেটা হবে কি পোলার যৌগ। যদি দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মাঝে হয় তখন সেটা হবে পোলার যৌগ। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পানির কথা, H2O। তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানি, আবার কি অক্সিজেনেরও তড়িৎ ঋণাত্মকতার মান জানি। তাহলে আমি যদি এদের দুইটা ডিফারেন্স করি তাহলে অক্সিজেনের হচ্ছে 3.5 আর হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 1.4। তাহলে কি হয়েছে 0.5 থেকে 1.7 এর মাঝে হয়েছে, তার মানে পানি হচ্ছে একটা পোলার যৌগ। একইভাবে যদি আমরা
অ্যামোনিয়ার কথা চিন্তা করি, NH3। তাহলে আমরা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানি এবং হাইড্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতার মান জানি। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 3 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে দুইটা ডিফারেন্স করলে মান দাঁড়ায় 0.9। তাহলে কি এরও মান, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, এর মাঝে হয়েছে। তার মানে অ্যামোনিয়াও হচ্ছে একটা পোলার যৌগ। এবার যদি আমরা আসি অপোলার যৌগর ক্ষেত্রে, তাহলে 0.5 থেকে 1.7 এর মাঝে হইলে সেটা পোলার, আর যদি না হয় তখন সেটা হবে কি অপোলার যৌগ। যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 থেকে 1.7 এর মাঝে না হয় তখন সেটা হবে অপোলার যৌগ। তো অপোলার যৌগের উদাহরণ হিসেবে বলতে পারি বেনজিনের কথা, C6H6। তাহলে এখানে আমরা কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান জানি, আবার হাইড্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতার মান জানি। তাহলে কার্বনের হচ্ছে কত 2.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে আমাদের ডিফারেন্স এর মান দাঁড়াচ্ছে 0.4। তাহলে এই মানটা কি এই দুইটার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মাঝে পড়ে নাই, তার মানে এটা হচ্ছে কি অপোলার যৌগ। দেখো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে বলো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে আমরা তো ইলেকট্রন বিন্যাস শিখছি। তো ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা জানি যে অরবিটাল অনুসারে, যে S অরবিটাল আছে, P অরবিটাল আছে, D অরবিটাল আছে, F অরবিটাল আছে। তো আমরা এখন দেখব যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে কিভাবে সাজানো যায়, মানে মৌলের শ্রেণীবিভাগ করব। প্রথমে আসি আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলের শ্রেণীবিভাগ। প্রথমে আসি আমরা কি S ব্লক। S ব্লক মৌল বলতে কি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস S অরবিটালে শেষ হয়, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস S অরবিটালে শেষ হয় সেগুলো হচ্ছে আমাদের S ব্লক মৌল। উদাহরণস্বরূপ বলতে পারি লিথিয়ামের কথা। লিথিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে 1s2 2s1। যেহেতু এর শেষ ইলেকট্রনটা কোথায় আছে, S অরবিটালে আছে, তাহলে এইটা হবে আমার কি S ব্লক মৌল। তো এরকম S ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। 118টা মৌলের মধ্যে S ব্লকে ইলেকট্রন বিন্যাস শেষ হবে 14টা মৌলের। তারপরে আমরা এসেছি P ব্লক। P ব্লক বলতেছে কি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস P অরবিটালে শেষ হবে সেগুলো হচ্ছে আমাদের P ব্লক মৌল। তো উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অক্সিজেন 8, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। তাহলে এর শেষ ইলেকট্রনটা কোথায় আছে, এই P অরবিটালে আছে না, তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের কি P ব্লক মৌল। তো এই 118টা মৌলের মধ্যে P ব্লকে ইলেকট্রন বিন্যাস শেষ হয় 36টা মৌলের। P ব্লকে শেষ হয় হচ্ছে কত 36টা মৌলের। আবার আমরা আরেকটা কথা বলতে পারি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস sp অরবিটালে শেষ হয় তাদেরকে বলা হচ্ছে প্রতিরূপী মৌল। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস sp অরবিটালে শেষ হয় তাদেরকে প্রতিরূপী মৌল বলা হয়। এখন আসি হচ্ছে কি d অরবিটাল, মানে d ব্লক। এই ডেফিনেশন সেম, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস d অরবিটালে শেষ হয় তাদেরকে বলা হচ্ছে কি d ব্লক মৌল। আমরা যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লাস্টে যেটা পাই যে হচ্ছে প্রথমে এদিকে আর্গন, তারপরে হচ্ছে 4s2 3d1। তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় আছে, d অরবিটালে আছে। তাহলে এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে d ব্লক
মৌল। তো ডি ব্লক মৌল আছে 118টার মধ্যে হচ্ছে 41টা। 41টা মৌলের ইলেকট্রন বিন্যাস কি ডি ব্লকে শেষ হয়। এখন আসে হচ্ছে কি এফ ব্লক। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস কি এফ ব্লকে শেষ হবে সেগুলাকে আমরা বলবো হচ্ছে এফ ব্লক মৌল। তো এফ ব্লক মৌলের হচ্ছে প্রথম মৌলটা, এফ ব্লক মৌলের উদাহরণ হতে পারে কি সেরিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 58। এর শেষ কক্ষপথের ইলেকট্রনটা দেখা যাচ্ছে কোথায় শেষ হবে এফ ব্লকে শেষ হবে। তাহলে আমি যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে যেটা দাঁড়াবে অনেক বড় হয়ে যাবে অবশ্য। আমরা যদি একসাথে বলি হচ্ছে জেনন, হ্যাঁ জেনন, জেনন হচ্ছে কত 54। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এর শেষ ইলেকট্রনটা কোথায় আছে এফ অরবিটালে আছে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি সেরিয়াম হচ্ছে এফ ব্লকের মৌল। তো এরকম এফ ব্লকের মৌল আছে হচ্ছে আমাদের 118টা মৌলের মধ্যে 27টা। এফ ব্লকের মৌল আছে হচ্ছে 27টা। তো এখন আমরা যেটা বললাম যে ইলেকট্রন বিন্যাস যদি এস অরবিটালে শেষ হয় তাহলে এস ব্লক মৌল, যদি পি অরবিটালে শেষ হয় তাহলে পি ব্লক, ডি অরবিটালে শেষ হইলে ডি ব্লক, এফ অরবিটালে শেষ হইলে এফ ব্লক মৌল। তো এখন আমি আবার আরেকটা জিনিস বললাম কি যে ইলেকট্রন বিন্যাস যদি এসপি অরবিটালে শেষ হয় তখন সেটাকে আমরা বলতে পারি প্রতিরূপী মৌল। আবার ডি অরবিটালে যখন শেষ হয় তখন অবস্থানান্তর মৌলের সংখ্যা কি বলছিলাম গত দিনে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ডি ব্লকে শেষ হয় এবং স্থিতিশীল আয়নে ডি এর পাওয়ার 1 থেকে 9 গঠন করে সেগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল। আর যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এফ ব্লক আংশিকভাবে পূর্ণ থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আন্ত অবস্থানান্তর মৌল। একটা কোশ্চেন হচ্ছে কি, আচ্ছা পোলার অপোলারের ক্ষেত্রে আমাদের জাস্ট খালি দুইটার মধ্যে হিসাব করতে হবে, ঠিক আছে। যদি আমাদের দুইটা মৌল থাকে তখন হচ্ছে আমরা এই জাস্ট যে মানগুলা দিছিলাম এইগুলোর মাধ্যমে নির্ণয় করতে পারি। যদি একের অধিক থাকে তখন সেটা অনেক লেন্দি প্রসেস, অতগুলো আমাদের না জানলেও চলবে, ঠিক আছে। যে আমরা জাস্ট খালি যদি আমাদের কোনো ক্ষেত্রে আসে যে পোলার অপোলার এরকম আসলে পারে অবশ্যই এই দুইটা যৌগের মধ্যেই আসবে, মানে দুইটা মৌল, বেশি থাকবে না, একাধিক থাকবে না, অবশ্যই হচ্ছে কি দুইটাই মৌল থাকবে, এর বেশি থাকবে না। তো এখন আমরা দেখব যে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি এরকম হয় যে আমি হচ্ছে অক্সিজেনের কথা বললাম, যে অক্সিজেনকে আমি পর্যায় সারণীর কোথায় খুঁজে পাবো। আমরা তো এতক্ষণ ধরে পড়লাম যে এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে কি পর্যায়, এরকম যে আমার এরকম পর্যায় সারণী আছে, আমি যদি কোনো একটা মৌল কথা বলি তখন সেটাকে আমি কোথায় খুঁজলে অ্যাকুরেট অবস্থান জানতে পারবো। তাহলে আমরা এখন নির্ণয় করব পর্যায় সারণীতে মৌলের অবস্থান। আচ্ছা শুধু ইলেকট্রন বিন্যাস দ্বারা তো বলা যাবে না ওই মৌলটা অবস্থানান্তর কিনা, শুধু ইলেকট্রন বিন্যাস দ্বারা ওই মৌলটা অবস্থানান্তর কিনা সেটা নির্ণয় করা যাবে না। অবস্থানান্তর মৌল হইতে হলে সেদিনকে যে বলে দিছিলাম যে কন্ডিশন হইতে হবে দুইটা, ইলেকট্রন বিন্যাস শেষ হইতে হবে ডি ব্লকে, তারপর কি করতে হবে যে স্থিতিশীল আয়নে ডি এর পাওয়ার হচ্ছে কত 1 থেকে 9টা, ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। যে শুধুমাত্রই যে ডি ইলেকট্রন বিন্যাস যদি ডি ব্লকে শেষ হয় তাহলে আমরা কিন্তু সেটাকে অবস্থানান্তর মৌল বলতে পারি না। যেমন হচ্ছে উদাহরণ দিছিলাম যে স্ক্যান্ডিয়াম 21, অপরদিকে হচ্ছে আয়রন 26, দুইটাই তো হচ্ছে আমার কি ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয়েছিল। এটা ছিল কত 3d1 আর এখানে ছিল কত 4s1 3d5 নাকি এরকমই তো। আচ্ছা স্ক্যান্ডিয়ামেরও কি ছিল শেষ কক্ষপথের ইলেকট্রনটা কি ডি অরবিটালে ছিল, আবার আয়রনেরও হচ্ছে কি শেষ কক্ষপথের ইলেকট্রনটা কি ডি অরবিটালে ছিল। মানে সেই হিসাব করলে পারে আমরা ইলেকট্রন বিন্যাস অনুসারে বলতে পারবো না যে মৌলটা অবস্থানান্তর কিনা,
আমাদের দুইটা কন্ডিশন আছে অবস্থানান্তর হওয়ার জন্য, সেই দুইটা কন্ডিশন অবশ্যই ফিল আপ করতে হবে, তাহলেই বলতে পারবো। তো এখন আমি দেখব যে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের পর্যায় কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ পর্যায় কিভাবে নির্ণয় করা যায়। পর্যায় কিভাবে নির্ণয় করা যায়, তো পর্যায় নির্ণয় করার জন্য আগে কি করতে হবে, আমাকে ওই মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে সর্বোচ্চ কক্ষপথ সংখ্যাটাই হবে হচ্ছে পর্যায়, ওই মৌলের পর্যায়। অর্থাৎ কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বোচ্চ যে কক্ষপথ সংখ্যা বা এন এর মান, সেটাই হবে তার পর্যায়। আমি যদি বলি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম 11 6 3s 1, তাহলে এখানে সর্বোচ্চ এন বা সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা কত, 3, মানে এটা হচ্ছে কি শেষ কক্ষপথ বা সর্বোচ্চ এন এর মান, তাহলে এটাই হচ্ছে হবে পর্যায়। তাহলে সোডিয়ামের পর্যায় হবে 3, ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ এন এর মানটাই হবে পর্যায়। আমরা যদি স্ক্যান্ডিয়াম যেটা বলছিলাম 21, ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 4s2 3d1, এখানে শেষ কক্ষপথ কত 4, মানে এন এর মান সর্বোচ্চ কত 4, তাহলে এর পর্যায় হবে কত 4, সর্বোচ্চ এন এর মানটাই হবে পর্যায়। এভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে পর্যায় নির্ণয় করা যায়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমি যদি একটা বলি যে গ্রুপের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন আছে, হচ্ছে গ্রুপের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এ সাব গ্রুপ আর একটা হচ্ছে কি বি সাব গ্রুপ। গ্রুপের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এ সাব গ্রুপ আর একটা হচ্ছে কি বি সাব গ্রুপ। এখান থেকে ইলেকট্রন বিন্যাস, আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে ইলেকট্রন বিন্যাস যদি sp অরবিটালে শেষ হয় তখন সেটা যাবে হচ্ছে এ সাব গ্রুপে। তার মানে ইলেকট্রন বিন্যাস যদি sp অরবিটালে শেষ হয় তখন সেটা হবে কি এ সাব গ্রুপে, আর ইলেকট্রন বিন্যাস যদি df অরবিটালে শেষ হয় তখন সেটা হবে কি বি অরবিটালে, সরি বি সাব গ্রুপে। ইলেকট্রন বিন্যাস যদি df অরবিটালে শেষ হয় তখন তার সাবগ্রুপ হবে হচ্ছে কি বি। এই দুইটা ব্যাপার। আর হচ্ছে গ্রুপের নাম সব সময় আমাদের রোমান সংখ্যায় লিখতে হবে, গ্রুপের নামটা রোমান সংখ্যায় লিখতে হবে। এখন আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাস করার পরে কিভাবে গ্রুপ নির্ণয় করা যায়। প্রথম ক্ষেত্রে কেস হচ্ছে 1, ইলেকট্রন বিন্যাস যদি s অরবিটালে শেষ হয়, ইলেকট্রন বিন্যাস s ব্লকে, ইলেকট্রন বিন্যাস যদি s ব্লকে শেষ হয় তখন গ্রুপ কিভাবে নির্ণয় করব। প্রথমে আমার কাজ হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করা। তাহলে আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই 1s2 2s1, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কি s অরবিটালে শেষ হচ্ছে, ইলেকট্রন বিন্যাসটা আমার কি হচ্ছে s অরবিটালে শেষ হচ্ছে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম এ আর বি, যখন ইলেকট্রন বিন্যাস sp তে শেষ হয় তখন a সাব গ্রুপ, যখন df এ শেষ হয় তখন হচ্ছে কি বি সাব গ্রুপ। তাহলে গ্রুপের ক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটা s অরবিটালে শেষ হয়েছে তাহলে a সাব গ্রুপ, আর ইলেকট্রন বিন্যাস s অরবিটালে শেষ হলে এই s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হবে তার হচ্ছে গ্রুপ সংখ্যা। তার মানে এখানে ইলেকট্রন আছে একটা, তাহলে এর গ্রুপ হবে 1a। এই s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হবে কি তার গ্রুপ সংখ্যা। আচ্ছা, এখন 2 নম্বরটা দেখি। ইলেকট্রন বিন্যাস যদি p ব্লকে শেষ হয়, ইলেকট্রন বিন্যাস যদি p ব্লকে শেষ হয় তখন আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব।
যদি আমরা নাইট্রোজেনের কথা চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা এখানে কি পি অরবিটালে শেষ হয়েছে, তাহলে সাবগ্রুপ হবে কি এ, সাবগ্রুপটা হবে এ। আর ইলেকট্রন বিন্যাস যদি পি ব্লকে শেষ হয় তখন গ্রুপ হবে এস আর পি, দুইটাতে যতগুলা ইলেকট্রন আছে এস আর পিতে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, অর্থাৎ এস প্লাস পি এর যতগুলা ইলেকট্রন আছে। তাহলে এখানে এস অরবিটালে ইলেকট্রন আছে কত, দুইটা, আর পিতে আছে তিনটা, তাহলে গ্রুপ হবে 5a। এইভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি পিতে শেষ হয় তখন এস আর পিতে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। এখন আমরা আসি হচ্ছে ডি ব্লক। ইলেকট্রন বিন্যাস যদি ডি ব্লকে শেষ হয় তখন আমরা গ্রুপ কিভাবে নির্ণয় করব। তাই আমরা যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 21, তখন পাচ্ছি অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এখানে কি হয়েছে, ডি অরবিটালে শেষ হয়েছে, ডি অরবিটালে শেষ হয়েছে। আর আমরা যেটা জানি যে ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে শেষ হয় তখন সাবগ্রুপ হবে কি বি, তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা এখানে সাবগ্রুপের কথা বলতে পারি বি। আর ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে শেষ হয় তখন তার গ্রুপ নাম্বারটা হবে এই এস আর ডি এই দুইটার যোগফল। এস আর ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এখানে এস অরবিটালে আছে দুইটা আর ডিতে আছে হচ্ছে কত, একটা, তাহলে মোট হচ্ছে 3। এক্ষেত্রে যদি আমি পর্যায়ের কথা বলতাম তাহলে এর পর্যায় হয়তো কত, সর্বোচ্চ এন এর মান 4। 4 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি এফ ব্লকে শেষ হয়। ইলেকট্রন বিন্যাস যদি এফ ব্লকে শেষ হয়, ইলেকট্রন বিন্যাস যদি এফ ব্লকে শেষ হয় ডাইরেক্ট আমরা গ্রুপ বলে দিব 3b। মানে আমরা যেটা জানি যে এফ ব্লকে যদি ইলেকট্রন বিন্যাস শেষ হয় তখন সাবগ্রুপটা হবে কি বি। আর এফ ব্লকের যতগুলা মৌল আছে সবগুলা হচ্ছে দুইটা সারি। আমরা যেটা জানি হচ্ছে যে একটা হচ্ছে ল্যান্থেনাম সারি, ল্যান্থেনাইট সারি, আর একটা হচ্ছে কি অ্যাক্টিনাইট সারি। তো ল্যান্থেনাইট সারি হচ্ছে শুরু হচ্ছে ল্যান্থেনাম 57 থেকে, ল্যান্থেনাম 57 থেকে লুটেশিয়াম 71। এই এফ ব্লকের মৌল একটা হচ্ছে ল্যান্থেনাইট সারি যেটা শুরু হচ্ছে কত, ল্যান্থেনাম 57 থেকে লুটেশিয়াম 71, যেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী 3b-তে একটা স্থানে মোটগুলাকে একত্রে দেখানো আছে। যেটা আমাদের পর্যায় সারণীতে কি গ্রুপ 3b-তে একটা স্থানে দেখানো আছে। এইগুলাকে আবার একত্রে বলে হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। মানে প্রকৃতিতে এদের অবস্থান খুবই বিরল, এজন্য এদেরকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয় অনেক সময়। আর আরেকটা হয় হচ্ছে অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103। এই মৌলগুলো হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাসটা এফ ব্লকে শেষ হয়। এই জন্য আমরা এত কিছু না বলে যদি এফ ব্লকে ইলেকট্রন বিন্যাস শেষ হয় তাহলে আমরা ডাইরেক্ট বলে দিব সেটার গ্রুপ হবে 3b। আর তার পর্যায় হবে কি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বোচ্চ এন এর মান যেটা আসবে সেটাই হবে তার পর্যায়। দেখো এটাতে কারোর কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা দেখব হচ্ছে কর্ণ সম্পর্ক বলতে কি বোঝায়। তো এখানে আমি মোটামুটি একটা পর্যায় সারণীর একটা, এগুলো হচ্ছে আমাদের পর্যায়, যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়, আর এটা হচ্ছে কি চতুর্থ পর্যায়। আর এদিক থেকে আমাদের গ্রুপ, এটা হচ্ছে 1a, এটা হচ্ছে 2a, এটা 3b, এরকম। এখন কর্ণ সম্পর্ক যেটা বলতেছে যে পর্যায় সারণীর কোনো একটা মৌলের ধর্ম তার পরবর্তী পর্যায় ও পরবর্তী গ্রুপের মৌলের সাথে একটা ধর্মের একটা মিল রয়েছে। এই দুইটা মৌলের ধর্মের যে মিল রয়েছে এদেরকে বলে হচ্ছে কি কর্ণ সম্পর্ক। আমরা কিভাবে বলতে পারি যে সাপোজ আমি সোডিয়ামের কথা চিন্তা করলাম আর হচ্ছে কি ক্যালসিয়ামের কথা। সোডিয়ামের কথা যদি আমি চিন্তা করি
তাহলে কি হবে, পর্যায় সারণীর কোনো একটা মৌলের ধর্ম, সেই মৌলটা হচ্ছে কি সোডিয়াম, তার কি হচ্ছে পরবর্তী পর্যায়, তাহলে সোডিয়ামের পরবর্তী, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে আছে, তার পরবর্তী পর্যায় কোনটা হবে, 4 নম্বর। তাহলে এই পর্যায়ের এবং পরবর্তী গ্রুপ, সোডিয়ামের পরবর্তী গ্রুপ কোনটা, এইটা পরবর্তী গ্রুপ, আর পরবর্তী পর্যায় কোনটা পড়তেছে, এই মৌলটা পড়তেছে। তাহলে এই সোডিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে তাদের ধর্মের একটা মিল রয়েছে, এই ধরনের সম্পর্ককে বলতেছে হচ্ছে কি কর্ণ সম্পর্ক, এর অর্থ হচ্ছে কি কোনাকুনি সম্পর্ক। তাহলে একইভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে বলা যায় যে কোনাকুনি সম্পর্ক এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। তো মূল কথা হচ্ছে যে পর্যায় সারণীর কোনো একটা মৌলের ধর্ম তার পরবর্তী পর্যায় ও পরবর্তী গ্রুপের মৌলের সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে, এই ধরনের সম্পর্ককে বলা হয় কর্ণ সম্পর্ক বা কোনাকুনি সম্পর্ক। আমাদের অনেক সময় প্রশ্ন হয় যে দুইটা মৌল দেওয়া থাকে, দেখাইতে বলে যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে আমি বললাম যে দেখাও যে সোডিয়াম ও ক্যালসিয়াম এর মাঝে কর্ণ সম্পর্ক বিদ্যমান। তাহলে আমার দেখাইতে কি হবে, যে সোডিয়াম ও ক্যালসিয়ামের মাঝে কর্ণ সম্পর্ক আছে, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রথমে দুইটা মৌলেরই আলাদা আলাদাভাবে পর্যায় গ্রুপ নির্ণয়, প্রথমে দুইটা মৌলেরই আলাদাভাবে পর্যায় ও গ্রুপ নির্ণয় করা। তাহলে আমি এখন যদি সোডিয়ামের পর্যায় আর গ্রুপ নির্ণয় করতে চাই, তাহলে সোডিয়ামের পর্যায় কত হবে, সর্বোচ্চ এন এর মান, সর্বোচ্চ এন এর মান কত, 3, সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। গ্রুপটা কি হবে, যেহেতু ইলেকট্রন বিন্যাস এস অরবিটালে শেষ হয়েছে তাহলে সাব গ্রুপ হবে এ, আর এস অরবিটালে শেষ হলে এস এ যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হবে তার গ্রুপ, তাহলে 1a। ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে এখান থেকে ক্যালসিয়ামের পর্যায় কত, সর্বোচ্চ এন এর মান হচ্ছে 4, তাহলে পর্যায় হবে 4। আর ইলেকট্রন বিন্যাস এখানেও কি এস অরবিটালে শেষ হয়েছে, তাহলে গ্রুপ হবে এ সাব গ্রুপ, আর যেহেতু এস অরবিটালে দুইটা ইলেকট্রন আছে তাহলে গ্রুপ হবে 2a। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে কোনাকুনি সম্পর্ক হইতে হলে কি হবে, পরবর্তী পর্যায় আর পরবর্তী গ্রুপ। তাহলে এখান থেকে আমাদের মূল কথা যে যে কোনো একটার সাথে আমরা কি করব, পর্যায় এবং গ্রুপের সাথে আলাদা আলাদা ভাবে এক যোগ করে দেখব, আলাদা আলাদা ভাবে এক যোগ করে যদি পরবর্তী মূলের সাথে মিলে যায় তখনই আমরা বলতে পারবো কি এই দুটার মাঝে কর্ণ সম্পর্ক বিদ্যমান। তাহলে আমি যদি সোডিয়ামের সাথে এক যোগ করি, সোডিয়ামের পর্যায়ের সাথে এক যোগ করি তাহলে হচ্ছে কত, 4। সোডিয়ামের গ্রুপের সাথে যদি আমি এক যোগ করি +1, তাহলে কি হচ্ছে 2a। তাহলে সেম ভাবে মিলে যাচ্ছে, সমান হচ্ছে। যদি দুইটারই পর্যায় আলাদাভাবে 1 1 যোগ করার পরে, পর্যায়ের সাথে 1 এবং গ্রুপের সাথে 1 যোগ করার পরে যদি দুইটারই পর্যায় আর গ্রুপ সংখ্যা মিলে যায় তখন আমরা বলবো দুইটার মাঝে হচ্ছে কি কর্ণ সম্পর্ক বিদ্যমান। অতএব বলতে পারি সোডিয়াম ও ক্যালসিয়ামের মাঝে কর্ণ সম্পর্ক বিদ্যমান। যদি পর্যায়ের গ্রুপ নির্ণয় ঠিকভাবে করতে পারলে তাহলে কর্ণ সম্পর্ক বের করাও খুব ইজি। আচ্ছা, এখন আমরা দেখি যে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে। আগে বললি আমরা আরেকটু, এখন আমরা দেখব হচ্ছে কি পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আমরা জানি যে কোনো সবগুলা মৌলকে সাজানো হয়েছে কি তাদের ধর্মের উপর মিল রেখে, মানে যাতে আমরা প্রথম যে গ্রুপটা সাজাইছি তাতে কি সবগুলা মৌলের ধর্ম প্রায় একই রকম, আবার যখন পর্যায় অনুসারে সাজাইছি তখন সবগুলা মৌলের ধর্ম কি সেম। তাই হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটা জিনিস সাপোর্ট করে, একটা হচ্ছে গ্রুপে মানে ক্ষার ধাতু,
আর আরেকটা হচ্ছে কি গ্রুপ 7, মানে হচ্ছে সেটা হ্যালোজেন গ্রুপ। অর্থাৎ কোশ্চেনটা এরকমও হইতে পারে যে হাইড্রোজেনকে গ্রুপ 1 ও গ্রুপ 7 এ রাখার যুক্তি দেখাও। তাহলে আমি যদি বলি যে গ্রুপ 1 এ রাখার যুক্তি আর অপর দিকে হচ্ছে 7 এ রাখার যুক্তি। আমরা যেটা জানি যে গ্রুপ 1 এ আছে হচ্ছে সবগুলা কি মৃৎক্ষার ধাতু, আছে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এগুলা সবার কি শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। আমরা জানি হাইড্রোজেনেরও সেম, শেষ কক্ষপথে কত একটা ইলেকট্রন আছে। তার মানে যুক্তি নম্বর 1, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 1। তাহলে আমরা বলতে পারি ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও ইলেকট্রন সংখ্যা 1। এই কারণে তাহলে এখানে যতগুলা মৌল আছে এদের সবারই কিন্তু যোজনী হচ্ছে 1। সোডিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, রুবিডিয়ামের যোজনী 1। সেম ভাবে হাইড্রোজেনেরও যোজনী কি 1। তাহলে আমরা বলতে পারি যে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও যোজনী কত 1, যোজনী 1। এখানে যে মৌলগুলো আছে সবসময় তারা কি ধনাত্মক চার্জযুক্ত, মানে সবসময় এরা কি পজিটিভ চার্জযুক্ত। হাইড্রোজেনে আমরা কি জানি যে তড়িৎ ধনাত্মক মৌল, তার মানে এটা আরেকটা যুক্তি, তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে গ্রুপ 1 এ রাখানোর যুক্তি হচ্ছে কত 7টা। অপরদিকে গ্রুপ 7 এ যেগুলো আছে সেগুলো আমরা বলতে পারছি কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন গ্রুপ, তো আমরা জানি কি যে হ্যালোজেনগুলা সবগুলা কি দ্বিপরমাণুক। তা হাইড্রোজেনও কি দ্বিপরমাণুক, মানে আমরা যেটা লিখি H2। তার মানে মূল 1 নম্বর যুক্তি হচ্ছে কি ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও কি দ্বিপরমাণুক। তাহলে এটা একটা যুক্তি, দ্বিপরমাণুক। 2 নম্বর যুক্তি হচ্ছে হ্যালোজেনগুলা ধাতুর সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। এই হ্যালোজেনগুলা ধাতুর সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে, তেমনি হাইড্রোজেনের ধাতুর সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। যেমন হচ্ছে সোডিয়াম একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে কি হ্যালোজেন অধাতু, সেটা যুক্ত হয়ে কি করবে সোডিয়াম ক্লোরাইড মানে হ্যালাইড গঠন করে। সেম হাইড্রোজেনের ধাতুর সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে, সোডিয়াম হাইড্রাইড। তারপরে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রাইড। তাহলে এই হইল কারণ যে হাইড্রোজেনকে গ্রুপ 1 এও রাখা যায় আবার 7 এও রাখা যায়। দুইটা গ্রুপেরই ধর্মের সাথে এর ধর্মের মিল আছে। এখন আমরা দেখব যে পর্যায় সারণীর ত্রুটিগুলা কি কি। পর্যায় সারণীর কি কি ত্রুটি আছে সেই জিনিসটা একটু লক্ষ্য করি। পর্যায় সারণীর হচ্ছে ত্রুটি। তো পর্যায় সারণীর ত্রুটির মধ্যে আমি প্রথমটা বলতে পারি যে হাইড্রোজেনের অবস্থান এখনো ঠিক হয় নাই। মানে আমি তো হাইড্রোজেনকে দুইটা গ্রুপেই রাখতে পারি, গ্রুপ 1 এতেও রাখতে পারি আবার কত 7 এতেও রাখতে পারি। তাহলে হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা ঝামেলা আছে। তাহলে এইটা হচ্ছে কি পর্যায় সারণীর একটা ত্রুটি। তাহলে প্রথম ত্রুটিটা হচ্ছে কি হাইড্রোজেনের পজিশন নিয়ে। আরেকটা কন্ডিশন হইতে পারে কি 2 নম্বর, এটা হচ্ছে ধরলাম 1A আর এটা হচ্ছে 7A। তো এখন আমি হাইড্রোজেনকে যদি 1A তে রাখি, এইটা হচ্ছে হিলিয়াম মানে 0 গ্রুপ। তো হাইড্রোজেনকে যদি 1A তে রাখি, হিলিয়ামকে রাখতেছি কত 8A, তাহলে এদের মাঝে একটা গ্যাপ থাকতেছে না। হাইড্রোজেন আর হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা পাশাপাশি, মানে এটার হচ্ছে 1 আর 2,
কিন্তু এদের পর্যায় সারণীতে অবস্থানের কি একটা বিশাল দূরত্ব থাকতেছে। এটা হচ্ছে কি পর্যায় সারণীর আরেকটা ত্রুটি। যদি হাইড্রোজেনকে গ্রুপ 1 তে রাখা হয় তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের মাঝে একটা বিশাল পরিমাণ ডিস্টেন্স থাকে। এটা হচ্ছে পর্যায় সারণীর আরেকটা ত্রুটি। আর আরেকটা ত্রুটি হচ্ছে কি আমরা যেটা একটু আগে বলছিলাম 3b তে একটা স্থানে কি আছে 15টা মৌল দেখানো আছে, যেটা হচ্ছে অ্যাক্টিনাইড সারি, হচ্ছে কি ল্যান্থানাইড। এই ল্যান্থানাইড সারি আর হচ্ছে অ্যাক্টিনাইড সারি এই দুইটাকে পর্যায় সারণীর নিচে দেখানো হয়েছে। এটা হচ্ছে পর্যায় সারণীর আরেকটা ত্রুটি, যে এই ল্যান্থানাইড আর এই অ্যাক্টিনাইড এই দুইটা সারিকে পর্যায় সারণীর নিচে দেখানো হয়েছে, এজন্য এটা হচ্ছে পর্যায় সারণীর আরেকটা ত্রুটি। তাহলে পর্যায় সারণীর মোটামুটি এই 3টা ত্রুটি আছে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি ডি ব্লকে শেষ হয়, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি ডি ব্লকে শেষ হয়, তখন আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি তখন হচ্ছে এর কত 30। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে যেটা আসবে 3d10। তাহলে এখানে আমাদের ব্যাপার কি হচ্ছে, যে ইলেকট্রন বিন্যাস কোথায় শেষ হয়েছে ডি ব্লকে। তাহলে আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সাবগ্রুপটা কি হবে বি সাবগ্রুপ। আর যেহেতু ডি তে শেষ হয়েছে তার মানে এর গ্রুপ সংখ্যাটা হবে এস আর ডি এর নাম্বার অফ ইলেকট্রন, এস প্লাস ডি। এতে এস আর ডি অরবিটালে যতগুলা ইলেকট্রন আছে সেটাই হবে কি তার গ্রুপ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে 2 + 10 = 12। তাহলে এরকম যদি হয় 10-এর যদি বেশি হয় তাহলে আমরা এর শেষ সংখ্যাটা নিব। 10-এর যদি বেশি হয় তাহলে আমরা নিব হচ্ছে এর শেষ সংখ্যা। অর্থাৎ যদি 11 হয় এস প্লাস ডি এর মান যোগ করে যদি 11 হয় তখন আমরা নিব এর শেষ সংখ্যা মানে 1। তাহলে এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 2b। আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করতাম 29, তাহলে লাস্টে কি আসতো 4s1 3d10, 4s1 3d10। তাহলে আমাদের তখন এখান থেকে পর্যায়ের মান কত হইতো, সর্বোচ্চ n এর মান 4। আর গ্রুপটা হবে কি, যেহেতু ডি ব্লকে শেষ হয়েছে তাহলে বি সাবগ্রুপ। আর গ্রুপ সংখ্যা হবে কি এস প্লাস ডি এর নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এস প্লাস ডি যদি আমি যোগ করি 1 + 10 আসতেছে কত 11। যদি এস প্লাস ডি এর মান 10-এর বেশি হয়, এস প্লাস ডি এর মান যদি 10-এর বেশি হয় তখন আমরা কি নিব এর শেষ সংখ্যাটা নিব। তাহলে আমাদের এখান থেকে গ্রুপ হচ্ছে 1b। আর কোনো ক্ষেত্রে যদি এস প্লাস ডি এর মান 8, 9, 10 হয় তখন সেটা হবে কি, যদি কোনো ক্ষেত্রে এস প্লাস ডি এর মান 8, 9, 10 হয় তখন সেটা হবে 8b। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে হাইড্রোজেনকে প্রথমে রাখা হলো কেন। আমরা যে দেখলাম যে হাইড্রোজেনের কে আমরা দুইটা গ্রুপেই রাখতে পারতেছি, একটা হচ্ছে গ্রুপ 1-এ আবার হচ্ছে গ্রুপ 7-এ। তাহলে দুইটা গ্রুপের সাথে মানে দুইটা গ্রুপের ধর্মের সাথে এর ধর্মের মিল আছে। যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং এটা হচ্ছে প্রথম মৌল, এই জন্য একে গ্রুপ 1-এতে রাখা হয়েছে। আর এই গ্রুপ হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখার জন্য এটা কিন্তু পর্যায় সারণীর একটা ত্রুটি ধরা পড়ছে। আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা যেটা জানলাম যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসগুলা কি হয়, এদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। সাপোজ আমি যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস করি, নিয়ন হচ্ছে 10,
1s2 2s2 2p6, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। সকল নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এর শেষ কক্ষপথে কত? 8টা ইলেকট্রন আছে। তাহলে এরা স্টেবল আছে, মানে এদের আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি, কারণ এদের শেষ কক্ষপথে যেহেতু 8টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু এ কোনো সময়ে হারাতে চাইবে না। এখান থেকে সে একটা ইলেকট্রন কোনো সময় হারাইতে চাবে না। কিন্তু এই জন্য হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসগুলা কিন্তু কারোর সাথেই বিক্রিয়া করে না। আমরা একটা কথা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসগুলা কেন কারোর সাথে বিক্রিয়া করে না? তাহলে এর কারণ হচ্ছে কি, বিক্রিয়া মানে কি ইলেকট্রনের আদান প্রদান করবে, কিন্তু নিয়ন যেহেতু এর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করছে, তাহলে এর আর কোনো কিছুর দরকার নাই। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলা কারোর সাথে বিক্রিয়া করে না। আবার এই জন্য বলা যায় যে নিষ্ক্রিয় গ্যাসগুলা সবসময় এক পরমাণুতে এক পরমাণুকই থেকে যায়, এদের কোনো পরমাণুর আদান প্রদান হয় না। তাই আধুনিক গবেষণায় বর্তমান সময়ে দেখা যায় যে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসগুলা বিক্রিয়া করতেছে। আধুনিক গবেষণায় যেটা দেখা যাচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলা বিক্রিয়া করতেছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস। আমরা যেটা জানতাম যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পরিপূর্ণ থাকায় তারা কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে কি তারা কিছু কিছু মৌলের সাথে বিক্রিয়া করতেছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস। যেমন উদাহরণ হিসেবে বলা যাইতে পারে HCO4 RnO4, এভাবে বলা যাইতে পারে উদাহরণগুলো। এরকমও বলা যাইতে পারে HCF2। এটা হচ্ছে একটা কি নোবেল গ্যাসের উদাহরণ, জেনন। এখানে সে কি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। এটা হচ্ছে আধুনিক গবেষণায় মানে বর্তমান সময়ে দেখা যাচ্ছে। আজকের ক্লাস এ পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।